পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাতে আমরা দেখলাম যে সন্ত্রাসবাদ, সেখানে ইসলামিক সন্ত্রাসবাদ, সেখানে তাদেরকে হামলা করা হয়েছে, পর্যটকদেরকে সেখানে টার্গেট করা হয়েছে। এবং এই সমস্ত বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এখানে প্রশাসনিক ব্যর্থতা কতটা ছিল, এই সমস্ত বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, গত 22 এপ্রিল যা ঘটল, এটা একেবারে সমাজে মানবতার ক্ষেত্রে একটা নিষ্ঠুরতম কাজ। আমাদের ভূস্বর্গ কাশ্মীর, সেখানে পর্যটকরা বেড়াতে যান, উপভোগ করতে চান এই সুদৃশ্য, সেখানে তারা এই নিরীহ মানুষ তারা খুন হলেন। এবং এই কাজ যারা ঘটালেন, এই সন্ত্রাসবাদীরা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই হচ্ছে আমাদের গোটা দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দাবি। সরকারও বিরোধী দলের নিয়ে, সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মিটিং করেছেন। তারাও সরকারের এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। কিন্তু দুঃখের হচ্ছে, এই ধরনের একটা বর্বরতম হত্যাকাণ্ড ঘটল, তার বিরুদ্ধে যখন দেশকে রুখে দাঁড়ানো ঐক্যবদ্ধভাবে, তখন যে কোনো এই ধরনের বর্বরতম বা বর্বরতা হয় বা নিষ্ঠুরতা হয়, জঙ্গি কার্যকলাপ হয়, তার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করাটাই হচ্ছে প্রাথমিকতা। সেই উদ্যোগও নিয়েছেন, কিন্তু পাশাপাশি আবার মানুষের মধ্যে বিভেদও তুলছে। এটা ধর্মীয় আবরণের মধ্যে নিয়ে চলে আসা হচ্ছে। ঠিকই জঙ্গিরা, তারা সন্ত্রাসবাদীরা, তারা নানা ধরনের আবরণ ব্যবহার করে। এখন নতুন নতুন কায়দা, বিজ্ঞান, প্রযুক্তির, আগে যারা ছিলেন জৈসা মোহাম্মদ, তারা এখন সামনে লস্করি তৈবা, তারাই এখন নাম পাল্টে এখন নতুন নতুন যা রেজিস্টার্ড ফ্রন্ট করছেন, টিআরএফ, আবার পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স করছেন। এসব নানা নামে আসছেন এবং তারা সরাসরি সামনে আসছে না। তারা দেখা যাচ্ছে সে এই যে আমাদের বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির যুগে এইগুলি তারা ব্যবহার করে, এখন নতুন নতুন যে মাধ্যম আছে এগুলি ব্যবহার করে তারা আমাদের দেশের যে নিরাপত্তা ব্যবস্থা তার ফাঁক ফুকরের মধ্যে ঢুকে যাচ্ছে, সেইগুলিকেও ব্যবহার করছে। ফলে এই যে অত্যাধুনিক যে পরিকল্পনা সন্ত্রাসবাদীদের, জঙ্গিদের, এইগুলিকে দমন করতে হলে মানুষকেও সচেতন করা এবং সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা দেশবাসীর মধ্যে। এবং সরকার, প্রশাসন, পুলিশ, মিলিটারি, যারা যারা এর সাথে সংশ্লিষ্ট আছে, তাদেরকেও এই ব্যাপারে তাদের দায়িত্ব নিবিড়ভাবে পালন করা, কোনো ফাঁক ফোকর যেন না থাকে। কারণ আমরা দেখছি, এর আগে 2019-এও দেখেছি পুলওয়ামার ঘটনার সময় এতগুলি নিরীহ জওয়ান তারা তাদেরকে বলা হয়েছিল প্লেনে যাবে, কিন্তু তাদেরকে পরে না হলো, তারপরে এতগুলি লোকের প্রাণনাশ হয়ে গেল। এগুলিরও তদন্ত করে কারা দায়ী এখন পর্যন্ত বেরোয়নি। যখনই কোনো ঘটনা ঘটে তখনই বলেন, আমাদের প্রধানমন্ত্রী সবভাবে বলেন উচিত শিক্ষা দেব। 2016 সালের নোটবন্দির সময় বলেন সন্ত্রাসবাদীরা আর কোনো, নোটবন্দি যদি আমরা করতে পারি তাহলে আর কোনো দিন সন্ত্রাসবাদীরা মাথা উঁচু করে দিতে পারবে না, তাদের টাকা পয়সা এই লেনদেনের সমস্ত সুযোগ, কিন্তু কিছুই হলো না। তারপরে 2019-এর পরও এত হম্বিতম্বি করা হলো, ওখানে গিয়ে পাকিস্তানের বুকে কিছু প্রত্যাঘাত করা হয়েছে, কিন্তু আবার নতুন করে করছে। ফলে এটা একটা পরিকল্পিত উদ্যোগ, সেটা পরিকল্পিতভাবেই মানুষকে ঐক্যবদ্ধ করে এই দুশ্মনদের বিরুদ্ধে করতে হবে। এটাকে ধর্মীয় আচরণ, ধর্ম যার যার ব্যাপার, ধর্মীয় এই যেই শহীদ যেভাবে রক্ষা করলেন, প্রাণ বাঁচাতে চেষ্টা করলেন। আজকেও কাগজে ছবি বেরিয়েছে বিজেপির এক নেতার, যে সেখানে যেই যুবকটি প্রাণ দিল, তার ভাই সৈয়দ আদিল হোসেনের ভাই, তার সাথে ছবি, যে তার প্রাণ রক্ষা করেছে।
সুতরাং তাকে কি ধর্ম দিয়ে বোঝানো যাবে? তাহলে সৈয়দ আদিল হোসেন সে প্রাণ দিয়েছে, আমাদের এখানে 73 ছেলেটি সেও তো প্রাণ দিয়েছে, জওয়ান, সেও তো একটা ধর্ম অবলম্বন করেছে, কিন্তু ধর্মীয় ব্যাপার না, সেখানে ছিল সে ওখানে আমাদের দেশের হয়ে, সেনাবাহিনীর হয়ে সে প্রতিনিধিত্ব করছিল, তার জন্য তাকে প্রাণ দিতে হলো। সেও জওয়ান, সে হিন্দু যে জওয়ান। আবার যে এখন গতকাল থেকে রিসরাতে যে পরিবারটা, পুনমের পরিবারটা, যে তারা যে একটা আতঙ্কের মধ্যে আছে, সেও জওয়ান। সুতরাং ধর্ম দিয়ে তো সেটা হবে না, ধর্ম যার যার ব্যাপার সে করবে, কিন্তু যে আক্রমণকারী সে আক্রমণকারী, দাঙ্গাবাজ দাঙ্গাবাজ, সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী, তাকে ধর্ম দিয়ে চিহ্নিত করে লাভ নেই। আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে মুক্তচিত্তে লড়াই করছে, কাশ্মীরের এই ভূস্বর্গে আমাদের এই সমস্ত উপভোগ করার জন্য যে পর্যটকরা যায়, তাদের পাশে যারা দাঁড়ায় এবং যারা উপকৃত হয়, এই ট্যুরিস্টরা গেলে, এই পর্যটকরা গেলে যারা উপকৃত হয়, তারাও কিন্তু কাশ্মীরি। এখন আমরা কি দেখছি, কাশ্মীরে এই ঘটনা ঘটলো, পহেলগামে এতজনের প্রাণ চলে গেল, তারপরে আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরি যুবকদের উপর, ছাত্রদের উপর হামলা হচ্ছে। হিমাচল প্রদেশে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, বোম্বেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এ তো ভয়ঙ্কর ঘটনা। ওরা কি করলো? এরাও তো রুখে দাঁড়িয়েছে। ওখানে যে যারা উদ্ধার করলো, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা চিকিৎসা করলো, রক্তাক্ত দেহ যারা নিয়ে গেছে, তারাও তো কাশ্মীরি মুসলিম। তো তারা কি অপরাধ করলো? এইভাবে কি হয়? তারা ভারতীয়। ভারতীয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে কাশ্মীর ভারতবর্ষে আছে, রাজার পরিবাররা, করণ সিংয়ের পরিবাররা তো আসতে চায়নি, এসে আনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা কে পালন করছে? শেখ আবদুল্লাহ। তো সবাই জানে ইতিহাস, শেখ আবদুল্লাহর ভূমিকায়। আমি একটা বই আজকে পেলাম, ফারুক আবদুল্লাহর ভূমিকা, এদের ভূমিকা। ওরা তো ভারতবর্ষের মধ্যে থেকে, ভারতবর্ষের সংবিধান মেনে, ভারতবর্ষের সংস্কৃতি, সমস্ত কর্মকাণ্ড মেনেই তারা চলেছে বছরের পর বছর। কিন্তু সেইভাবে কি ভাগ করা যায় যে কাশ্মীরি হওয়া মানেই হচ্ছে তারা ভারত বিরোধী? কাশ্মীর ভারতের অঙ্গ, এবং সেটা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে হয়েছে, স্বাধীনতা সংগ্রামে সমস্ত। তারপরে যখন আক্রমণ হয়েছে, প্রথম শহীদ কে হয়েছে? উসমান। প্রথম শহীদ কে হয়েছে? উসমান। তাহলে সে কি ধর্ম দিয়ে পরিচয় হবে? প্রশ্ন হয় না। বলে আমরা কার্গিলের সময় দেখেছি, কার্গিলের সময় কার্গিলের সীমানা, যার প্রতিরক্ষা মন্ত্রী তিনি এসে মমতাকে পাহারা দিতে চলে এসেছিলেন সীমানা ফাঁকা রেখে। তো আমরা আমাদের এসব মনে নেই? সব কিছুই আছে। সুতরাং এই প্রশ্নগুলিকে যেভাবে আনা হচ্ছে, এখন হচ্ছে এরকম একটা কঠিন সময়, যেখানে এতগুলি মানুষের প্রাণ চলে গেল, আবার অনেক মানুষ আতঙ্কে আছে। এখন যারা জওয়ান হিসেবে কাজ করে, যারা পুলিশে কাজ করে, যারা বিএসএফে কাজ করে, তার পরিবারের মধ্যে আতঙ্ক হচ্ছে। যারা সীমানা পাহারা দিতে চায় এই জীবনের ঝুঁকি নিয়ে, তার পরিবারের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। তাহলে তো আরও দুর্বল হয়ে যাবে। পরিবার পরিজনের প্রতি যারা নাকি গিয়ে মুখোমুখি লড়াই করছে, তাদের পরিবার পরিজন যদি তারা আতঙ্কে থাকে, তাদের মনোবল তো ভেঙে যাবে। তারা কি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারবে? দুশ্মনের বিরুদ্ধে লড়াই করতে পারবে? আলটিমেটলি তো এটাও সন্ত্রাসবাদীদের, জঙ্গিদের, দুশ্মনদের শক্তি যোগাবে। সুতরাং এই সময় আমাদের কাজ হচ্ছে ঐক্যবদ্ধ করা, এই সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য সরকার যে ব্যবস্থা নেবে, সরকার কঠোর ব্যবস্থা নেবে। আর মানুষের মধ্যে জাতপাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধভাবে এই ভারতের ঐক্য, সংহতি, সংবিধান, সম্প্রীতি এইগুলিকে ধ্বংস করতে যারা চাইছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়তে হবে। এই যে বিতান অধিকারী থেকে শুরু করে 26 জন, তাদের মধ্যে আদিল ছাড়া বেশিরভাগই আমরা দেখছি যে তারা হিন্দু ছিল। এই যে পর্যটকদেরকে নিশানা করা হলো, জঙ্গিরা নিশানা করলো, যদি তাদের পর্যটকদেরই নিশানা করা হতো, এই পর্যটন মরশুমে আরও বিভিন্ন জায়গা ছিল সীমান্তবর্তী, তারা সেখানে না করে কাশ্মীরকে বেছে নিল। এর আগে কাশ্মীর নিয়ে একাধিক আমরা দেখেছি যে 370 ধারা উঠে যাওয়ার পর সেখানে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, পর্যটন শিল্প সেখানে উন্নত হচ্ছিল। সেই কারণেই কি কাশ্মীরকে টার্গেট করা? আর আমার দ্বিতীয় প্রশ্নটা থাকবে যে এই যে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি এই দলটা একটা হিন্দু রাষ্ট্র চাইছে, কোথাও গিয়ে এখানে যারা মুসলিমরা রয়েছে
এই ইসলামিক সন্ত্রাসবাদী যারা, তারা কি কোথাও গিয়ে হিন্দু রাষ্ট্র চাইছে বা এই হিন্দুত্ববাদের যে রাজনীতি চলছে তার শিক্ষা দিতে গিয়ে হিন্দুদেরকে টার্গেট করলো? আপনি কি মনে করছেন? দেখুন, সবসময় হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী আর সংখ্যালঘিষ্ঠ মৌলবাদী দুটোই বিপদ। সংখ্যালঘিষ্ঠ মৌলবাদীর আরও হিংস্র হয়, কারণ তাদের সংখ্যা কম। এই জন্য সংখ্যাগরিষ্ঠের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘিষ্ঠকে রক্ষা করা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের যে যে অংশের, ধর্মের হতে পারে, বর্ণের হতে পারে, সম্প্রদায়ের হতে, অঞ্চলের হতে পারে, তার দায়িত্ব হচ্ছে সংখ্যালঘিষ্ঠকে রক্ষা করা। আর না হলে আজকে যেখানে আমি সংখ্যাগরিষ্ঠ, আমি অন্যত্র সংখ্যালঘিষ্ঠ। সেই তো আমি ধর্মের ভিত্তিতে হলে, ধর্ম তো এই যে নানা ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এইসব ইসলাম ধর্ম, এরা তো এক এক সময় এক এক জায়গায় তারা তো ছড়িয়েছে পৃথিবীটা। এখন পৃথিবীটা হাতের মুঠোতে, গ্লোবাল ভিলেজ, ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। এখানে হিন্দু মেজরিটি, আমি যদি অন্য মাইনরিটির উপর আঘাত আনি, ওখানে যারা আবার মেজরিটি অন্যত্র, তারা তো আবার ওখানে মাইনরিটির উপর আঘাত আসবে। তার কোনো শেষ আছে? সে তো সীমাহীন। ফলে সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘিষ্ঠকে রক্ষা করা। আর হামলাকারীদের বিরুদ্ধে, সেরা ধর্মের ভিত্তিতে নয়, যে সন্ত্রাসবাদী, যে দাঙ্গাবাজ, যে হিংসতা চালায়, তাকে সেইভাবে মোকাবেলা করতে হবে কঠোর অর্থে। সেইখানটাই হচ্ছে প্রশ্ন। আজকে ভারতবর্ষ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, সিধু কানু, বিরসা মুন্ডা, সাবিত্রী, ইন্দ্রাণী থাপা, আশফাকুল্লারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, নামগুলির মধ্যেই আছে কত ধর্মের মানুষ। তাহলে সেই স্বাধীন দেশ, আচ্ছা স্বাধীন এত বছর পর, স্বাধীনতার পর 47 সালে স্বাধীনতা হচ্ছে, আমরা এখন 2025-এ পড়েছি, 78 বছর চলছে। এই 78 বছরের মধ্যে আমরা যদি এখন আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা না করি, আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, ভাগ করো, শাসন করো, ব্রিটিশরা করেছে। তারা 190 বছর আমাদেরকে শাসন করে, শোষণ করে, লুণ্ঠন করে গেছে। এখন স্বাধীন হওয়ার পরও আবার ভাগ করা, জাত পাত, ধর্ম, বর্ণ, এইসব নির্বিশেষে এইভাবে ভাগ করার যে শক্তি, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। তার দ্বারা যেটা আপনি বললেন যে হিন্দুত্ব, এইখানে যেমন একটা মৌলবাদীরা আছে, মুসলিম মৌলবাদীরা আছে, তৎপরতা আছে, কাশ্মীরকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছে। এই যে আমি বললাম যে সংস্থাগুলি, লস্করি তৈবা থেকে, জৈশে মোহাম্মদ থেকে শুরু করে এই সমস্ত সংস্থাগুলি তারা চালিয়েছে। এখন নতুনভাবে নাম আনছে, টিআরএস থেকে আরম্ভ করে এরকম নতুন নাম আসছে। সুতরাং এই নতুন নাম, এই যে নতুন কৌশল, এগুলো পরিকল্পিতভাবে সারা দুনিয়া জুড়ে চলছে। এগুলি সাম্রাজ্যবাদী শক্তি, যারা বিভেদের শক্তি, মানুষকে বিভাজন করতে চায় ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে, আঞ্চলিকতার নামে, ভাষার নামে, তাদের তৎপরতা সবসময় আছে। কিন্তু আমি সেই ফাঁদে পা দেবো? আমাকে সরকার হিসাবে বা রাজনৈতিক দল, যারা দায়িত্বশীল রাজনৈতিক দল, তাদের কর্তব্য হচ্ছে মানুষকে সংঘবদ্ধ করা, এই ধরনের যে বিভেদমূলক পন্থা পদ্ধতিগুলি সম্পর্কে সচেতন করা। সেই সচেতন করার জন্য যারা তারপরে হচ্ছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সরকার নেবে কঠোর ব্যবস্থা। কঠোর ব্যবস্থাটা কোনো ব্যক্তি নিতে পারবে না, কেউ আইন হাতে নিতে পারবে না। আইন হাতে নিলে আরও গণ্ডগোল হবে। এই যে এখন হিন্দুত্ব, আমি হিন্দু বলুন, একজন এমএলএ, একজন এমপি বা একজন যে কোনো প্রতিনিধি নির্বাচিত হওয়ার আগে সে সংবিধানের নামে শপথ নেয়। সংবিধানে আমাদের ধর্মনিরপেক্ষতার কথা আছে, গণতন্ত্রের কথা আছে। তাহলে ধর্মনিরপেক্ষতাকে তুমি লোপাট করে দিচ্ছ। বলুন আমি হিন্দু, আরে যে মারা গেছে সে হিন্দু ঠিক, সে ভারতবাসী, সে মানুষ, সবার আগে সবার উপরে মানুষ সত্য, সে মানবতা। এইটা বলুক, আমার মানবতাকে ধ্বংস করছে, আমি মানুষকে ধ্বংস করছে। এটা না বলে তাকে বলছে হিন্দু বলুন, হিন্দু বলুন, হিন্দু বলুন। আরে যে ষড়যন্ত্রী, সে তো কলমার কথা বলবে, সে তো ধর্মীয় বিভাজন করে আনবে। তার উদ্দেশ্য হচ্ছে বিভাজন করা, ভারতকে দুর্বল করা, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, তার উদ্দেশ্য। সে সেইটা বলবে, আমি কি সেই প্ররোচনা ফাঁদে পা দেবো? তার মানে তো তাদের উদ্দেশ্যকে আমরা সফল, তার উদ্দেশ্য সফল করা। সে তো এটাই চাইছে, বিভাজন চাইছে। সে চাইছে ভারতবর্ষ যদি ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে বিভক্ত হয়, তাহলে যারা ভারতবর্ষের ঐক্যকে, ভারতবর্ষের সংবিধানকে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে
বলে দিতে চাইছে, তারাই তো সফল হবে। ফলে এইখানটা আমাদের সতর্ক হওয়াটা, এই সময় সচেতনভাবে মানুষকে সঙ্গবদ্ধ করা দরকার। ওখানে দায়িত্বশীল লোক, যদি আমি সেকুলার কারা, একটা ফ্যামিলি তার স্বামীকে হারিয়েছে, তার স্ত্রীর সামনে আপনি বলুন আপনি হিন্দু, তো হিন্দু হলে বাঁচাতে পারলো না কেন? ফাঁক পড়লো কেন? উই পোকা বাসা বাঁধে কোথায়? নরম মাটি নরম কাঠে। আমার এখানে ঢুকলো কি করে? সন্ত্রাসবাদীরা ঢুকলো কি করে? সবচেয়ে বেশি সৈনিক সেনা কোথায় থাকে? কাশ্মীরে। তার জন্য ভারতবর্ষী সব ট্যাক্স দিতে হয়, তাদের ট্যাক্সের টাকাই তো সরকার চলে, যে পুলিশ চলুক, মিলিটারি চলুক, বিএসএফ চলুক, যা চলুক, তো তাদের সব টাকা দিয়ে তারা থাকলো না কেন? 1 ঘন্টা এলো না কেন? এই যে পর্যটকের পরিবার বলছে এই যে আক্রমণের পরও 1 ঘন্টার মধ্যে কেউ আসেনি, তারা কোথায় ছিল? কোথায়? ফাঁক তৈরি হলো কেন? উই পোকা যে নরম মাটি আর নরম কাঠ, এই নরম মাটিটা নরম কাঠটা কী করে এরা ঢুকলো, এগুলো তো দেখতে হবে। কিন্তু আমি বলছি এইটা এখন প্রায়োরিটি পাবে না, এখন হচ্ছে ঐক্যবদ্ধ করো, শত্রুর আক্রমণকে মোকাবেলা করো, এইখানটায় দেখো। আর এই সময় যদি আবার আমার দেশবাসীর মধ্যে ভাগ হয়, আমি হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, এই বিভেদ হয়, তখন তো ওদেরই উদ্দেশ্য চরিতার্থ হবে। সেই জন্য আমাদেরকে মনুষ্যত্বটাকে, মানবতাটাকে, এইটাকে, ভালোবাসাটাকে, এটাকে প্রাধান্য দেওয়াটা হচ্ছে এখনকার সময়। এখনকার ভালোবাসার পক্ষে আর মহব্বতের পক্ষে এটা হচ্ছে সবচেয়ে বেশি এখন জরুরি। মানুষকে মানুষ হিসাবে গণ্য করা, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় বিভেদ তৈরি করা মানে হচ্ছে এই সন্ত্রাসবাদীদের, জঙ্গিবাদীদের হাতকে শক্তিশালী করা, তাদের প্ররোচনার ফাঁদে পা দেওয়া, এছাড়া কোনো অন্য কথা রাস্তা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের কথাও রয়েছে এবং এছাড়াও আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে নিয়ে পাকিস্তানকে কতটা জবাব দেওয়া যাবে, বিশেষ করে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করলে? দেখুন, এইসব কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নিচ্ছে, আমরা আশা করব তার সুফল। সবসময় আমরা আশাবাদী, যে কোনো ব্যবস্থা গ্রহণ করুক। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সন্ত্রাসবাদীদের দমন করার জন্য, দেশের ঐক্য সংগতি সম্প্রীতিকে রক্ষা করার জন্য আপনাদের যা ব্যবস্থা নেবেন আমরা সমর্থন করব। সুতরাং এইগুলির ফল কি হবে, আমাদের কূটনৈতিক দিক থেকে কী ধরনের ব্যবস্থা নেব, আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলির সাথে আমাদের সুসম্পর্ক থাকবে না, আমাদের সবসময় শত্রুতামূলক সম্পর্ক থাকবে না অশত্রুতামূলক সম্পর্ক থাকবে, এই প্রশ্নগুলি আছে। এগুলি সবসময় বিবেচনার মধ্যে রাখতে হবে। যারা কূটনীতিক, যারা এইসব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন, চর্চা করছেন, দায়বদ্ধ আছেন, তারা এই ব্যাপারে চর্চা করবেন, ভালোটাই আমরা আশা করব। সবসময় আমরা সদর্থক বিষয়টাই দেখব, আমরা সবসময় নেতিবাচক কথার দিকে ভাববো না। আমরা আশা করব ভারত সরকার যে ব্যবস্থা নিচ্ছেন তাতে এইসব ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। ভারত সরকার আমাদের সামনে 16 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নোটবন্দি যদি হয়ে যায় তাহলে এইসব সন্ত্রাসবাদীদের আর দাপট থাকবে না, কিন্তু দেখা গেল ঠিক নেই। 19 সালে আবার হলো। 19 সালের পর 5ই আগস্ট তারা 370 বাতিল করে বললেন আর হবে না। এখন দেখা গেল সেই কারণে ওখানে এই কাশ্মীরের সমস্ত পুলিশ, মিলিটারি সব দায়িত্ব হচ্ছে কেন্দ্রের। রাজ্য সরকার ওখানে আছে, উমর আবদুল্লাহ সরকার আছে, ঠিক, তারা সমস্ত রকম কাজ করছে, কিন্তু তাদের হাতে এই ক্ষমতা নেই। দিল্লি পুলিশের দায়িত্ব হচ্ছে কেন্দ্রের, কাশ্মীরের পুলিশের দায়িত্ব হচ্ছে কেন্দ্রের। সুতরাং সেই পুলিশ থেকে আরম্ভ করে সব ধরনের বাহিনীর দায়িত্ব হচ্ছে যখন কেন্দ্র নেবে, তখন কেন্দ্রের যদি কোনো ফাঁক থাকে আর সেই ফাঁক দিয়ে যদি সন্ত্রাসবাদীরা বা অন্য দেশের কোনো ষড়যন্ত্রী তারা যদি ঢুকে যায়, তার তো দায়কে অন্য ঘাড়ে চাপালে তো হবে না। আর তার জন্য সাধারণ কাশ্মীরি ছাত্রছাত্রীদের তার লেখাপড়া বা তার জীবন জীবিকার উপর আঘাত আনা, সেটা তো না কোনো সুস্থতার লক্ষণ নয়। আরেকটা আমার শেষ প্রশ্ন এটাই, এই ঘটনাকে ঘিরে আমরা দেখছি যে কিছু নির্দিষ্ট সংবাদ মাধ্যম তারা সংবিধানে থাকা এই সেকুলার শব্দটাকে নিয়ে অনেক বেশি কথা বলছে। কোথাও গিয়ে কি এটা মনে করেন যে এটা সংবিধানের অবমাননা হচ্ছে? দেখুন, কেউ কেউ কখনো কখনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেন, সেইটা তাদের বিবেচনার জন্য রেখে দিলাম।
এখন আমরা মন্তব্য না করা থেকে। আমাদের এখন সবচেয়ে হচ্ছে ধর্ম পরিচয়ের চেয়ে বড় হচ্ছে মনুষ্যত্ব, আমাদের দেশ, আমাদের দেশের ঐক্য, দেশের মানুষ, সেটাকে রক্ষা করা। এই পরিচয়টা নিয়ে আমরা এগোই। সেকুলারিজম আমাদের কথা দেশের সংবিধানে আছে। যারা এখন এইসব চ্যালেঞ্জ করছেন তারা সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। আমরা এটাই বলেছি যে ভারতবর্ষে গত কয়েক বছর ধরে সংবিধানের স্তম্ভগুলিকে আঘাত করা হচ্ছে। তো তারা যদি জেনে শুনে আঘাত করেন, আর যারা আঘাত চান না, যারা সংবিধান মেনে চলতে থাকেন, তাদের মধ্যে এই দুইয়ের মধ্যে বিরোধ থাকবে। তাহলে মানুষ সেই যে জায়গায় আমরা বলবো, যারা এই ধরনের এই ভারতবর্ষের সংবিধানকে উপেক্ষা করছেন বা সংবিধান দুর্বল হোক, সংবিধানের স্তম্ভগুলিকে দুর্বল করার চেষ্টা করছেন, তারা বিচ্ছিন্ন হবেন। আর যারা সংবিধানকে, তার স্তম্ভগুলিকে সুদৃঢ় করে এগোতে চাইছেন, তারা সবল হবে, এটাই আমরা আশা করব। আর কুণাল ঘোষ একটা টুইট করেছিল বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে, অর্থাৎ তিনি সদ্য তার স্বামীকে হারিয়েছেন, জঙ্গিদের হাতে সে নিহত হয়েছে। এই যে মৃতের পরিবারকে নিয়ে যে রাজনীতিটা চলছে বা তাদের চোখের জলকে নিয়ে যে রাজনীতিটা চলছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাই তো বললাম, এগুলি দায়িত্বজ্ঞানহীন ভূমিকা। দায়িত্বশীল ভূমিকা পালন করবে, তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, এটি আশা করব। এই সময় এর থেকে বেশি মন্তব্য করাটা, যারা তার পরিবার পরিজনকে হারালেন, এই দেশবাসী যে এখন যন্ত্রণার মধ্যে আছেন, এই যন্ত্রণা আরও বেড়ে যাবে, বরং যন্ত্রণা লাঘব হোক, এটাই চাই।